কি ব্যাপার, কি হয়েছে এখানে? এইদিকে এসে দেখ একবার, কি ভয়ানক কাণ্ড হয়েছে। বাবা আর দাদা সেখানে এসে এই দৃশ্য দেখে বলে, তুমি বৌমা আর আমার নাতিকে নিয়ে ঘরে যাও, আমরা এর একটা ব্যবস্থা করে আসছি। এরপর আমরা ঘরে চলে যাই। বাবা, কি করে হলো এটা? কি করে আর হবে, জঙ্গলের পাশে বাড়ি, আমাদের মনে হয় কোনো জানোয়ার ঢুকে পড়েছিল এখানে। কালকে থেকে হরিকে রাতে গোয়াল ঘর পাহারা দিতে বলতে হবে। আমরা সবাই ডাইনিং টেবিলে বসে এই ব্যাপারটা নিয়ে ভাবছি। আমার যেন মাথায় কিছুতেই কিছু আসছে না। শুধু আমার না, বাড়ির কেউ কিছুই বুঝতে পারছে না যে এটা কি করে হয়েছে। এই কি ব্যাপার, তোমরা কি জন্য এত চিন্তা করছো শুনি? আমি বলছিলাম, কোথাও এটা গোভূতের কাজ নয় তো? গিন্নি, তুমি পারো বটে, বুঝলে, এখনকার দিনে আরো সব হয় না গো। এরপর আমরা সবাই মিলে একসাথে খাবার খেয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালবেলায় আমার দাদা আর বাবা বাইরে যাওয়ার আগে হরিগোয়ালাকে বলে যায়, হরি, আমার কথা মন দিয়ে শোন। কাল রাতে জঙ্গল থেকে কোনো একটা মাংসাশী প্রাণী গোয়ালে ঢুকে একটা গরুকে মেরে ফেলেছে। আজকে থেকে তুই রাতের গোয়ালে পাহারা দেওয়ার কাজ করবি ভাই। তোর মাইনে আমি বাড়িয়ে দেব, চিন্তা করিস নে। আচ্ছা ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করবেন নিকো। হ্যাঁ, সেকালে আমার ভয়ে বাঘে মহিষে কত এক ঘাটে জল খেয়েছে। হ্যাঁ, সে তো দেখা যাবে। দেখিস বাবা, এবার গরু শিকার না করে তোকেই যেন শিকার না করে নেয়। কি যে বলেন বাবু, শুধু শুধু ভয় দেখান। তুই কেমন সাহসী আমরা জানি। এক কাজ কর, গোয়াল ঘরে থাকবার বন্দোবস্ত করে নে এখনই, আমরা আসি কেমন। পরের দিন রাত ঠিক 9টা বাজে। বাবার আর দাদার বাজারে সেদিন তেমন কোনো কাজ না থাকায় সকাল সকাল বাড়িতে চলে আসে। এবারে সবাই অনেক রাত করে ঘুমাবার অভ্যাস। অবশ্য এই অভ্যাসটা দাদা আর বাবার জন্যই হয়েছে। আমরা সকলে খাওয়া দাওয়া শেষ করে ডাইনিং টেবিলে বসে গল্প করছি। হঠাৎ গোয়ালঘর থেকে আগের দিনের মতো গরুর ডাকাডাকির শব্দ আমাদের কানে আসে। এই রে, আজকেও মনে হয় আবার প্রাণীটা এসেছে, এই চল তো গিয়ে দেখি। এরপরে আমরা সবাই গোয়াল ঘরের দিকে ছুটে গিয়ে যা দেখলাম তা দেখে আমরা সবাই রীতিমতো অবাক। গোয়াল ঘরের সামনে সেই কিছুদিন আগে নিয়ে আসা শুকনো গরুটা দাঁড়িয়ে আছে, কিন্তু গরুটা আর শুকনো নেই। এই 3-4 দিনে গরুটা অনেক মোটাসোটা হয়ে গেছে, আর তার মাথায় বিকট দুটো শিং গজিয়েছে। গরুটার চোখ দুটো লাল হয়ে আছে, আর পাশেই হরি কাকা দাঁড়িয়ে। কিন্তু হরি কাকা যেন আর হরি কাকা নেই। হরি কাকার গায়ে অসংখ্য কাটা ছেঁড়া দাগ, চোখ লাল হয়ে আছে। আর গরুটা আর হরি কাকা আমাদের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমাদের মেরে ফেলবে ওরা। এই এই সবাই ঘরে যা, সবাই ঘরে যা, এটা গোভূত। আমরা সবাই ঘরে চলে আসি। বাবা ঘরে এসে তার এক পরিচিত তান্ত্রিককে সব ঘটনা খুলে বলতেই কিছুক্ষণের মধ্যে তান্ত্রিক হাজির হয় গোয়াল ঘরের সামনে। তান্ত্রিক এসেই কি যেন মন্ত্র পাঠ করতে শুরু করে, আর হরি কাকা আর গরুটা সেই মন্ত্র শুনে রাগে গজগজ করতে থাকে। তান্ত্রিক গোয়াল ঘরের সামনে বসে আসন পেতে মন্ত্র পড়তে থাকে। আমরা সবাই ভয়ে ভয়ে বাইরে আসতেই হরি কাকা আর গরুটা আমাদের দিকে আসতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর গরু আর হরি কাকার চারপাশে
হঠাৎ একটা আগুনের গোলাকৃতি বলয় তৈরি হয়। তারা অনেক চেষ্টা করেও সেখান থেকে বাইরে আসতে পারে না। তখন হরি কাকা সেই আগুনের গোলার মধ্য থেকে বলতে থাকে, ছাড়বো না, আমি তোদের একটাকেও ছাড়বো না। আমি সব কটাকে প্রাণে মেরে ফেলবো। সেদিন তোরা আমাকে আর মহিষকে মেরেছিলি, আজ আমি আর আমার মহিষ তোদেরকে মারবো। কেন, কি ক্ষতি করেছে এরা তোদের? কেন মারতে চাস তুই এদের? ও আমাকে মেরেছে, আমি আমি আর আমার মহিষ ওর জন্যই মারা গেছি। আজ থেকে প্রায় বছর 5 আগে আমি নিতাই আর আমার বউ সালমা বকুলপুর গ্রামে বসবাস করতাম। অনেক চেষ্টার পরও বিধাতা আমাদের কোনো সন্তান দিলেন না। আর কিছুদিন পরে আমার বউয়ের কঠিন অসুখ হলো। সে মারা যাবার আগে আমাকে একটা ষাঁড় গরুর বাছুর দিয়ে যায়। আমি তার নাম রাখি মহেশ। আমি আমার মা মহেশকে নিজের ছেলের মতো যত্ন করে বড় করে তুলি। কিছুদিন পরে আমার মায়ের অসুখ হয়। আমি আর কোনো উপায় না পেয়ে এই হরিহরের কাছ থেকে কিছুটা টাকা ধার করে মাকে সুস্থ করে তুলি। কিন্তু টাকা আর পরিশোধ করবার সময় বেরোবার আগেই এই হরিহর আমার বাড়িতে চলে আসে। নিতাই, নিতাই, কোথায় তুই? বেরিয়ে আয়। বাছাধন লুকিয়ে বসে আছে। কি হয়েছে বাবু? আপনি আমার বাড়িতে কোনো দরকার ছিল? দরকার থাকলেই বা আপনার আসবার কি দরকার ছিল বলুন তো? আপনি তো আমাকে ডাক দিলে আমি চলে যেতাম। আমার টাকা কোথায় বাবু? আমার টাকাটা দিয়ে। সে কি বাবু, আমি তো আপনার কাছ থেকে টাকা নেওয়ার সময় বলেছিলাম যে 6 মাস পরে পাবেন আপনার টাকা। 6 মাস পার হতে তো এখনো 2 মাস বাকি। বাবা, আমি লোক দেখলি বুঝতে পারি বাবা, কে টাকা দেবে আর কে দেবে না। তুই 4 মাসে যখন টাকা দিতে পারিসনি, আর 2 মাসেও পারবি না, এটা তো স্বাভাবিক কথা, তাই না? বাবা 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 বাহ, এই ষাঁড়টাকে তো বেশ ভালো বানিয়েছিস দেখছি। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি রে? এই নে, ষাঁড়টাকে নিয়ে চলেছ বাবা, এটি আমার টাকা উসুল হয়ে যাবে। বাবু, বাবু এমনটা করবেন না বাবু। এটা কোনো ষাঁড় নয়, ও মহেশ। আমার মহেশকে আমাদের নিজের সন্তানের মতো করে মানুষ করেছে বাবু। আমাদের কোনো সন্তান নেই, ওই আমাদের একমাত্র সন্তান বাবু। এবার ফসল উঠলে আমি ফসল বিক্রি করে আপনার সব টাকা পরিশোধ করে দেব বাবু। সেদিন আমি তোদের অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু তার সত্ত্বেও সেদিন ওরা আমার মহেশকে নিয়ে যায়। আর সেদিন রাতের বেলায় গরুর হাটে মহেশকে নিয়ে যায় বিক্রি করবার জন্য। আমি মহেশকে বাঁচানোর আর কোনো উপায় না দেখে রাতের বেলায় গরুর হাটে চলে যাই। সেখানে গিয়ে দেখি ওরা মহেশকে হাটের এক কোনায় বেঁধে একটু দূরে বসে আছে। আমি সুযোগ বুঝে মহেশকে নিয়ে সেখান থেকে চলে আসতে যাব, ঠিক তখনই ওরা সবাই আমাকে গরু চোর ভেবে পিটিয়ে সেখানেই মেরে ফেলে। এরপর ওরা মহেশকে ধরতে গেলে মহেশে ছুটে রাস্তা পার হতে যায়, আর একটা লরি এসে ধাক্কা দিয়ে যায় মহেশকে। ও মরে যায়। হ্যাঁ, ওরা সত্যি তোর সাথে অনেক অন্যায় করেছে, কিন্তু তুইও যদি ওদের মেরে ফেলিস তাহলে তোর আর এদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু ওর জন্য আমার মা এখন গৃহচারা। তারা কি দোষ করেছিল? সেদিন শুধু আমাকে আর মহেশকে ওরা মারেনি, আমার পুরো পরিবারকে শেষ করে ফেলেছে ওরা।
আমি তোকে কথা দিলাম, তোর মা আর স্ত্রী যতদিন বেঁচে থাকবে ততদিন সুখে শান্তিতে থাকবে। আর যদি তুই এদেরকে মেরে ফেলিস তাহলে তোর স্ত্রী আর মা সারা জীবন গৃহহীন হয়ে থাকবে। যদি তুই আর মায়ের ভালো চাস, এই শরীর ছেড়ে দে আর চলে যা এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু যদি তোরা তোদের কথা খেলাপ করিস আমি আবার ফিরে আসব। এরপর হরিকাকুর গায়ের মধ্য থেকে একটা কালো ছায়া শূন্যে উঠে মিলিয়ে যায়, আর সেই গরুটাও সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর আমরা তান্ত্রিকের কথা অনুযায়ী অনেক খোঁজাখুঁজি করে নিতাইয়ের মাকে আমাদের বাড়িতেই থাকতে দেওয়ার ব্যবস্থা করি।